বাংলাদেশ কি আসলে পাকিস্তান হয়ে যাচ্ছে? মানে বাংলাদেশের ক্রিকেট কি পাকিস্তানের ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে? চরম আনপ্রেডিক্টেবল। বাসার নিচে অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে আপনাকে যদি খেলা দেখতে হয়, কখন জানি বাংলাদেশের খেলা দেখে আপনি অসুস্থ হয়ে যাবেন আর সাথে সাথে আপনাকে হাসপাতালের দিকে দৌড়তে হবে। মানে জেতা ম্যাচ ১২৫ রানের লক্ষ্য ১২০ বলে, সেটা পেরুতে গিয়ে বাংলাদেশের কেন ৮-৮টা উইকেট চলে যাবে। টপ অর্ডার যথারীতি ব্যর্থ, মাঝখান দিয়ে আজকে লিটন দাস একটু ভালো খেলেছেন, কিন্তু তারপরও বাংলাদেশ কি আসলে আপ টু দ্য মার্ক খেলতে পেরেছে? শ্রীলঙ্কার এগেনস্টে ১২৫ রানের লক্ষ্য পেরিয়ে যেতে বাংলাদেশ কি তাদের অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা দিতে পেরেছে? মানে এই যে ম্যাচটা জিতলো, ২ উইকেটে ম্যাচ জিতে আপনার মন জয় করতে পেরেছে বাংলাদেশ? উত্তর আপনি দেবেন, আমার উত্তরটা আমি দিচ্ছি, দেখুন মেলে কিনা। শুরু থেকে আসি বাংলাদেশ আজকে টস জিতে সিদ্ধান্তটা ঠিক নিয়েছিল কিনা আগে বল করার। ডেফিনেটলি ঠিক নিয়েছিল। গতকালকেই আপনাদেরকে একটা ভিডিওতে জানিয়েছিলাম যে বাংলাদেশ আসলে টসে যদি জেতে তাহলে অবশ্যই অবশ্যই আগে ফিল্ডিং নেবে, কারণ এর আগের যে ম্যাচটা এই মাঠে হয়েছিল ইউএসএ, সেই খেলায় টস জিতে আগে ফিল্ডিং নিয়ে ভালো করেছিল এবং তারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। সেই পাকিস্তানকে হারিয়ে দেওয়ার যে ঘটনাটা, সেই ঘটনা থেকেই অনেকটা উজ্জীবিত হয়ে ফার্স্ট পাওয়ার প্লেতে সাকিব আল হাসানকে বোলিংয়ে নিয়ে আসে আসলে নাজমুল হোসেন শান্ত, এবং সেই সিদ্ধান্তটা খুব একটা ফেভারে যায়নি। সব ক্ষেত্রে সব সিদ্ধান্ত ফেভারে যাবে ব্যাপারটা তা না। তাছাড়া বাদবাকি যে সিদ্ধান্তগুলো নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, সেগুলো ঠিকঠাক ছিল। বোলিং কেমন করেছে বাংলাদেশ আজকে? যেহেতু শুরুতে টস জিতে বোলিং নিয়েছেন, ফিল্ডিং নিয়েছেন দলীয় অধিনায়ক, তো শান্তর সিদ্ধান্তটা কতখানি সঠিক ছিল সেটা আপনাদেরকে বলি। তানজিম সাকিব তিনি 4 ওভার বল করে একটা উইকেট নিয়েছেন 24 রান দিয়ে, ভালো বল করেছেন। এক্সেপ্ট সাকিব আল হাসান, যিনি 3 ওভার বল করে 30 রান দিয়েছেন। আসলে রং লেন্থের কারণে আজকে তিনি দুর্দান্ত ধোলাইয়ের শিকার হয়েছেন, এবং সেই ধোলাইটা পাথর নিশাঙ্কা তার কাছ থেকে এসেছে। ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান এবং ইনফর্ম ব্যাটসম্যান, বাট দেন এগেইন সাকিবের জায়গা মতো বল করার ব্যাপারটা ঠিক ছিল না, এবং সে কারণেই আসলে এতগুলো রান তাকে কনসেপ্ট করতে হয়েছে। এছাড়া তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরে বাহবা খেলা খেলেছেন, বাহবা বল করেছেন, দারুণ জায়গায় বল করেছেন, কিন্তু তারপরেও একটা শেকিনেস ছিল তার ভিতরে। বাট শেকিনেস তো শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের ভিতরে ছিল, সেখান থেকে বেরিয়ে এসে তাসকিনের যে বোলিং ছিল সেটা দারুণ ছিল। এছাড়া মুস্তাফিজুর রহমান, মাই পিক ওয়াজ মুস্তাফিজুর রহমান। আজকের এই ম্যাচের জন্য আমি আগেই বলেছিলাম যে মুস্তাফিজ এবং তাওহিদ হৃদয় তারা আসলে বাংলাদেশের এই ম্যাচকে জেতার জন্য, যদি জিততে হয় তাহলে তারা আসলে সামনে থেকে পারফর্ম করবেন, এবং তাওহিদ হৃদয় আর মুস্তাফিজ দুজনেই সামনে থেকে পারফর্ম করেছেন। বোলিং এ আরো একজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে রিশাদ হোসেন আজকে ছক্কা মেরেছেন। মানে ব্যাট হাতে ছক্কা মারতে না পারলেও তিনি বল হাতে ছক্কা মেরেছেন। বল হাতে রিশাদ হোসেন 4 ওভার বল করে 22 রানে তিনটা উইকেট নিয়েছিলেন, এবং 3টা উইকেটের ভিতরে পরপর 2 বলে যে 2টো উইকেট নিয়েছিলেন ওগুলো দেখার মতো ছিল, মার্ভেলাস, মানে একেবারে চোখ জুড়িয়ে যাওয়া উইকেট। কিন্তু তারপরে যে ঘটনাটা, 124 রানে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বেঁধে ফেললো। 20 ওভারের ভিতরে মাত্র 125 রানের টার্গেটে ব্যাট করতে নামবে। যখন ইনিংসে শুরু হয়েছিল শ্রীলঙ্কার, তখনও কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, ফার্স্ট পাওয়ার প্লেতেও বিশ্বাস করতে পারছিলাম না, যখন 50+ রান চলে গেল শ্রীলঙ্কার পাওয়ার প্লের ভিতরেই, তখনও বিশ্বাস করিনি যে 124 রানে শ্রীলঙ্কা আসলে থেমে যাবে। বাট সেই 125 রানের লক্ষ্য নিয়ে যখন বাংলাদেশ ব্যাট করতে নামলো, 2 ওপেনার সৌম্য সরকার এবং তানজিব হাসান তামিম ওয়াজ গুড, ভালো একটা ডেলিভারিতে তিনি আউট হয়েছেন। কিন্তু সৌম্য সরকার এত অধারাবাহিক কেন? সৌম্য সরকার, কারণ সৌম্য সরকারকে প্রতিপক্ষ দল যখন পড়ে ফেলে এবং সৌম্য সরকারের বিপক্ষে যা করা দরকার ঠিক সেটা করে ফেলে, তখনই সৌম্য সরকার একদম নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, খেই হারিয়ে ফেলেন। কি শট খেলবেন, কি খেলতে গিয়ে কি খেলবেন, সেটাই তিনি আসলে আর তার মাথা কাজ করে না। যখনই দেখলেন তিনি তার বিপরীতে একজন রাইট আর্ম অফ স্পিনারকে দিয়ে বল করানো হচ্ছে, ধনন্দা ডি সিলভা, তার নাইটমেয়ার শুরু হয়ে গেল এবং তিনি একটা নাথিং শট খেলে আউট হয়ে চলে গেলেন। ওপেনার যখন অধারাবাহিক হয় তখন একটা দলের জন্য সেটা বিরাট বড় সমস্যা। সৌম্য সরকারের এই অধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশকে অনেকদিন ভুগাবে, স্পেশালি যতদিন হাতুরু সিং এ বাংলাদেশ দলে কোচ থাকবেন ততদিন সৌম্য সরকার দলে থাকবেন, এবং সৌম্য সরকার দলে থাকলে যদি এরকম অধারাবাহিক থাকেন তাহলে বাংলাদেশ দল ভুগবে, অন্তত ওপেনিং এর এক প্রান্ত দিয়ে। 1 ডাউনে আসলেন আমাদের খুব ফেভারিট লিটন দাস। অফ ফর্মে থেকে তিনি আজকে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন। অফ ফর্ম থেকে ফেরার যে সাইনগুলো সেগুলো তার ব্যাটিং এ দেখা গেছে। কন্ট্রোল শট খেলার চেষ্টা করেছেন, কিন্তু তারপরে যে বলে আউট হয়েছেন সেটাও আবার একটা নাথিং শট।
মানে ওই সময়ে ওই বলে হাসারাঙ্গাকে কেন ডিফেন্স করতে হবে সেটাই আমার বোধগম্য হলো না। পরপর 3 বলে 3 ছক্কা মেরে তাওহিদ হৃদয় যখন আউট হয়ে গেলেন, তারপরে কেন আবারও খোলসের ভিতরে ঢুকে গেল বাংলাদেশ? বারবার কেন বাংলাদেশ খোলসের ভিতরে ঢুকে যাচ্ছে? এনিওয়ে, সেখান থেকে নাজমুল হোসেন শান্ত তিনি নামলেন। লিটন দাস ভালো খেলেছেন, লিটন দাসের জন্য প্রশংসা। বাট নাজমুল হোসেন শান্ত, বারবার বলি যে নাজমুল হোসেন শান্ত আসলে অ্যাকচুয়ালি একজন ন্যাচুরাল বাঁহাতি ব্যাটসম্যান না, ডানহাতি একজন মানুষ। তিনি যখন বাঁহাতে প্র্যাকটিস করে ব্যাটিং করা শুরু করেন তখন তিনি কিছুদিন ভালো খেলেন, কিন্তু তারপর যখন বোলার এবং প্রতিপক্ষ দলের কোচ অ্যানালিস্ট তারা বুঝে ফেলেন যে তার আসলে দুর্বলতা কোথায়, তখনই তার জারিজুরি সব শেষ। এবং নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে সে ঘটনাটা ঘটছে। আমি বলছি, দায়িত্ব নিয়েই বলছি, অ্যাজ এ ক্রিকেটার, যখন একজন ন্যাচারাল ডানহাতি মানুষ বাঁহাতে প্র্যাকটিস করে ব্যাটিং করে তখন তার অফ ফর্ম থেকে ফর্মে ফিরে আসাটা ভীষণ কঠিন ব্যাপার। নাজমুল হোসেন শান্ত আরো একবার একটা হাফ ভলি বলে কাভারে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। দ্যাট ওয়াজ নাথিং। শুরুতেই বলেছিলাম যে এইটা আসলে একটা সিঙ্গলস এর ম্যাচ, 120 বলে 125 রান করতে হবে। আপনি সিঙ্গলস নিয়েই ম্যাচটা শেষ করতে পারেন। অড বাউন্ডারি অন্তত 10টা তো আপনি পাবেনই। সো দেয়ার গোজ ইয়োর লুপহোল। আপনি ওই জায়গা থেকেই আসলে ম্যাচটাকে বের করে আনতে পারেন, খুব সহজেই বের করে আনতে পারেন। আজকে ব্যাটিং অর্ডার কি ঠিক ছিল? আই মিন, শুরুতে যখন ওপেন করেছেন সৌম্য সরকার, তারপরে তানজিদ হাসান তামিম, তারপর লিটন দাস, তারপর নাজমুল হাসান শান্ত, তারপর তাওহিদ হৃদয়, আমার মনে হয় ঠিক ছিল। কিন্তু নাজমুল হাসান শান্ত যদি এইভাবে অফ ফর্মে কন্টিনিউ করতে থাকেন তাহলে তিনি আসলে দলের জন্য বোঝা হয়ে যাবেন। এবং বোঝা কোনো খেলোয়াড় যদি ক্যাপ্টেন হন তাহলে সেটা অনেক বড় একটা ব্যাকলগ যে কোনো টিমের জন্য এটা আসলে বড় ধরনের একটা সমস্যা। এনিওয়ে, এরপরে সাকিব আল হাসান, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান আনফরচুনেট বলতে পারি, মাহমুদুল্লাহ রিয়াদ যথারীতি আগের মতোই হি ইজ সার্ভিং বাংলাদেশ। দ্য বেস্ট ফিনিশার এভার বাংলাদেশ হ্যাজ গট টিল ডেট। মাহমুদুল্লাহ রিয়াদ শেষ পর্যন্ত ম্যাচটা আসলে বের করে নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপে প্রথম জয় উপহার দিলেন এবং আমাদেরকে অন্তত বারবার বিরক্তি থেকে বেরিয়ে আসার একটা সুযোগ করে দিলেন। আরো আসলে বিরক্তির কথা কেন বলছি, রিশাদ হোসেন এবং তানজিম দুঃখিত, তানজিম নয়, তাসকিন আহমেদ যেভাবে আউট হলেন ওই সময়, কেন আবারও আসলে বাংলাদেশ খোলসের ভিতরে ঢুকে গেল এবং কেন বাংলাদেশ ফিয়ারলেস ক্রিকেটটা খেলে বেরিয়ে আসতে পারছে না? এর কারণ একটাই, এর কারণ হাতুরু সিং এ হয়তো অনেক কিছু ভালো করছেন বাংলাদেশের জন্য, কিন্তু হাতুরু সিং এ দলের ভিতরে যে ভয়ের পরিবেশটা তৈরি করে রেখেছেন শুরু থেকেই, সেই ভয়টাই খেলার মাঠেও দেখা যাচ্ছে। সেই প্রতিচ্ছবিটা খেলার মাঠেও বাংলাদেশের ফুটে উঠছে। টাইগাররা যখন টাইগার হতে পারে না খেলার মাঠে, তখন আসলে তারা তাদের পারফরমেন্সটাকে 100% দিতে পারবে না, এটা খুব স্বাভাবিক। সো সেই জায়গা থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে আসলে ফিয়ারলেস ক্রিকেটটা খেলতে হবে। ইজিলি 6-7 উইকেটে এই ম্যাচ জেতা যেত, কিন্তু সেটা জিততে পারেনি বাংলাদেশ। আমার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। আমার খুব সিম্পল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাতুরু সিং এ পারেন, এমন কি পারেন না সালাউদ্দিন, খালেদ মাহমুদ সুজন, অথবা স্টুয়ার্ট ল যিনি এই মুহূর্তে আমেরিকার কোচিং করাচ্ছেন, অথবা জেমি সিডেন্স, কি পারতেন না যেটা হাতুরু সিং এ পারেন?